প্রাগৈতিহাসিক মানিক বন্দ্যোপাধ্যায়। সমস্ত বর্ষাকালটা ভিখু ভয়ানক কষ্ট পাইয়াছে। আষাঢ় মাসের প্রথমে বসন্তপুরের বৈকুণ্ঠ সাহার গদিতে ডাকাতি করিতে গিয়া তাহাদের দলকে দল ধরা পড়িয়া যায়। 11 জনের মধ্যে কেবল ভিখুই কাঁধে একটা বর্ষার খোঁচা খাইয়া পালাইতে পারিয়াছিল। রাতারাতি 10 মাইল দূরের মাথা ভাঙা পুলটার নিচে পৌঁছিয়া অর্ধেকটা শরীর কাদায় ডুবাইয়া সরবনের মধ্যে দিনের বেলাটা লুকাইয়াছিল। রাত্রে আরও 9 ক্রোশ পথ হাঁটিয়া একেবারে পেহলাদ বাগদির বাড়ি চিতলপুরে। পেহলাদ তাহাকে আশ্রয় দেয় নাই। কাঁধটা দেখাইয়া বলিয়াছিল, ঘাও খান সহজ লয় সাঙ্গাত, উটি পাকব, গা ফুলব, জানাজানি হইয়া গেলে আমি কনে যামো। খুনটু যদি না করতিস, তারেই খুন করতে মন লইতেছে পেহলাদ। এই জন্মে লা সাঙ্গাত। বন কাছেই ছিল। মাইল 5 উত্তরে ভিখু অগত্যা বনেই আশ্রয় লইল। পেহলাদ নিজে বাঁশ কাটিয়া বনের একটা দুর্গম অংশে সিঞ্জুরি গাছের নিবিড় ঝোপের মধ্যে তাহাকে একটা মাচা বাঁধিয়া দিল। তালপাতা দিয়ে একটা আচ্ছাদনও করিয়া দিল। বলিল, বাদলায় বাঘটাব সব পাহাড়ের উপরে গেছে গা। সাপে যদি না কাটে তো আরাম করে থাকবি ভিখু। খামু কি? চিরা গুড় দিলাম যে, 2 দিন বাদে বাদে ভাত লইয়া আসুম। রোজ আইলে মানুষে সন্দেহ করব। কাঁধের ঘাটা লতাপাতা দিয়ে বাঁধিয়া আবার আসিবার আশ্বাস দিয়া পেহলাদ চলিয়া গেল। রাত্রে ভিখুর জ্বর আসিল। পরদিন টের পাওয়া গেল পেহলাদের কথাই ঠিক। কাঁধের ঘা ভিখুর দুনাইয়া উঠিয়াছে। ডান হাতটি ফুলিয়া ঢোল হইয়া গিয়াছে এবং হাতটি তাহার নাড়িবার সামর্থ্য নাই। বর্ষাকালে যে বনে বাঘ বাস করিতে চায় না, এমন অবস্থায় সেই বনে জলে ভিজিয়া মশা ও পোকার উৎপাত সহিয়া দেহের কোনো না কোনো অংশ হইতে ঘণ্টায় একটি করিয়া যোগ টানিয়া ছাড়াইয়া জ্বরে ও ঘায়ের ব্যথায় ধুকিতে ভিখু 2 দিন 2 রাত্রি সংকীর্ণ মাচাটুকুর উপর কাটাইয়া দিল। বৃষ্টির সময় ছাট লাগিয়া সে ভিজিয়া গেল। রোদের সময় ভপসা গাঢ় গুমোটে সে হাঁপাইয়া হাঁপাইয়া শ্বাস টানিল। পোকার অত্যাচার দিবারাত্রি তাহার এক মুহূর্তের স্বস্তি রহিল না। পেহলাদ কয়েকটা বিড়ি দিয়া গিয়াছিল, সেগুলি ফুরাইয়া গিয়াছে। 3-4 দিনের মতো চিরা আছে বটে, কিন্তু গুড় একটুও নাই। গুড় ফুরাইয়াছে, কিন্তু গুড়ের লোভে যে লাল পিঁপড়াগুলি ঝাঁক বাঁধিয়া আসিয়াছিল তাহারা এখনও মাচার উপরে ভিড় করিয়াছে। ওদের হতাশার জ্বালা ভিখুই অবিরত ভোগ করিতেছে সর্বাঙ্গে। মনে মনে পেহলাদের মৃত্যু কামনা করিতে করিতে ভিখু তবু বাঁচিবার জন্য প্রাণপণে যুঝিতে লাগিল। যেদিন পেহলাদের আসিবার কথা সেদিন সকালে কলসির জলটাও তাহার ফুরাইয়া গেল। বিকাল পর্যন্ত পেহলাদের জন্য অপেক্ষা করিয়া তৃষ্ণার পীড়ন আর সহিতে না পারিয়া কলসিটা লইয়া সে যে কত কষ্টে খানিক দূরের নালা হইতে আধ কলসি জল ভরিয়া আনিয়া আবার মাচায় উঠিল, তাহার বর্ণনা হয় না। অসহ্য ক্ষুধা পাইলে চিরা চিবাইয়া সে পেট ভরাইল। এক হাতে ক্রমাগত পোকা ও পিঁপড়াগুলি টিপিয়া মারিল। বিষাক্ত রস শুষিয়া লইবে বলিয়া জোক ধরিয়া নিজেই ঘায়ের চারিদিকে লাগাইয়া দিল। সবুজ রঙের একটা সাপকে একবার মাথার কাছে সিঞ্জুরি গাছের পাতার ফাঁকে উকি দিতে দেখিয়া পুরা 2 ঘণ্টা লাঠি হাতে সেদিকে চাহিয়া বসিয়া রহিল এবং তাহার পর 2-1 ঘণ্টা অন্তরই চারিদিকে ঝোপে ঝাঁপ ঝাঁপ লাঠির বাড়ি দিয়া যথাসাধ্য শব্দ করিয়া সাপ তাড়াইতে লাগিল। মরিবে না, সে কিছুতেই মরিবে না। বনের পশু যে অবস্থায় বাঁচে না, সেই অবস্থায় মানুষ সে বাঁচিবেই। পেহলাদ গ্রামান্তরে কুটুম বাড়ি গিয়াছিল। পরদিনও সে আসিল না। কুটুম বাড়ির বিবাহোৎসবে তাঁরই টানিয়া বেহুশ হইয়া পড়িয়া রহিল। বনের মধ্যে ভিখু কিভাবে দিনরাত্রি কাটাইতেছে 3 দিনের মধ্যে সে কথা একবারও তাহার মনে পড়িল না। ইতিমধ্যে ভিখুর ঘা পচিয়া উঠিয়া লালচে রস গড়াইতে আরম্ভ করিয়াছে। শরীরও তাহার অল্প অল্প ফুলিয়াছে।
জ্বরটা একটু কমিয়াছে, কিন্তু সর্বাঙ্গের অসহ্য বেদনা দম ছুটানো তারির নেশার মতোই ভিক্ষুকে আচ্ছন্ন অভিভূত করিয়া ফেলিয়াছে। সে আর এখন ক্ষুধা তৃষ্ণা অনুভব করিতে পারে না। জোকে তাহার রক্ত শুষিয়া শুষিয়া কচি পটলের মতো ফুলিয়া উঠিয়া আপনা হইতেই নিচে খসিয়া পড়িয়া যায়। বৃষ্টির জলে ভিজিয়া পুটুলির মধ্যে চিরাগুলি পচিতে আরম্ভ করে। রাত্রে তাহার ঘায়ের গন্ধে আকৃষ্ট হইয়া মাচার আশেপাশে শিয়ার ঘুরিয়া বেড়ায়। কুটুমবাড়ি হইতে ফিরিয়া বিকালের দিকে ভিখুর খবর লইতে গিয়া ব্যাপার দেখিয়া পেহলাদ গম্ভীরভাবে মাথা নাড়িল। ভিখুর জন্য একটি বাটি ভাত ও কয়েকটি পুঁটি মাছ ভাজা আর একটু পুঁই চচ্চড়ি সে সঙ্গে লইয়া গিয়াছিল। সন্ধ্যা পর্যন্ত ভিখুর কাছে বসিয়া থাকিয়া ওগুলি সে নিজেই খাইয়া ফেলিল। তারপর বাড়ি গিয়া বাঁশের একটা ছোট মই এবং তাহার বোনাই ভরতকে সঙ্গে করিয়া ফিরিয়া আসিল। মইয়ে শোয়াইয়া তাহারা দুইজনে ভিক্ষুকে বাড়ি লইয়া গেল। ঘরের মাচার ওপর খড় বিছাইয়া শয্যা রচনা করিয়া তাহাকে শোয়াইয়া রাখিল। আর এমনি শক্ত প্রাণ ভিক্ষুর যে শুধু এই আশ্রয়টুকু পাইয়া বিনা চিকিৎসায় ও একরকম বিনা যত্নেই 1 মাস মুমূর্ষু অবস্থায় কাটাইয়া সে ক্রমে ক্রমে নিশ্চিত মরণকে জয় করিয়া ফেলিল। কিন্তু ডান হাতটি তাহার আর ভালো হইল না। গাছের মরা ডালের মতো শুকাইয়া গিয়া অবশ অকর্মণ্য হইয়া পড়িল। প্রথমে অতি কষ্টে হাতটা সে একটু নাড়িতে পারিত, কিন্তু শেষ পর্যন্ত সে ক্ষমতাটুকু তাহার নষ্ট হইয়া গেল। কাঁধের ঘা শুকাইয়া আসিবার পর বাড়িতে বাহিরের লোক কেহ উপস্থিত না থাকিলে ভিক্ষু তাহার একটি মাত্র হাতের সাহায্যে মধ্যে মধ্যে বাঁশের মই বাঁচিয়া নিচে নামিতে লাগিল এবং একদিন সন্ধ্যার সময় এক কাণ্ড করিয়া বসিল। পেহলাদ সে সময় বাড়ি ছিল না, ভরতের সঙ্গে তারি গিলিতে বাহির হইয়া গিয়াছিল। পেহলাদের বোন গিয়াছিল ঘাটে। পেহলাদের বউ ছেলেকে ঘরে শোয়াইতে আসিয়া ভিক্ষুর চাহনি দেখিয়া তাড়াতাড়ি পালাইয়া যাইতেছিল। ভিক্ষু তাহার একটা হাত চাপিয়া ধরিল, কিন্তু পেহলাদের বউ বাগদির মেয়ে, দুর্বল শরীরে বাঁ হাতে তাহাকে আয়ত্ত করা সহজ নয়। এক ঝটকায় হাত ছাড়াইয়া সে গাল দিতে দিতে চলিয়া গেল। পেহলাদ বাড়ি ফিরিলে সব বলিয়া দিল। তারির নেশায় পেহলাদের মনে হইল এমন নেমোখারা মানুষটাকে একেবারে খুন করিয়া ফেলাই কর্তব্য। হাতের মোটা বাঁশের লাঠিটা বউয়ের পিঠে এক ঘা বসাইয়া দিয়া ভিক্ষুর মাথা ফাটাইতে গিয়া নেশার মধ্যেও কিন্তু টের পাইতে বাকি রহিল না যে কাজটা যত বড় কর্তব্যই হোক সম্ভব একেবারেই নয়। ভিক্ষু তাহার ধারালো দুটি বাঁ হাতে শক্ত করিয়া বাগাইয়া ধরিয়াছে। সুতরাং খুনোখুনির পরিবর্তে তাহাদের মধ্যে কিছু অশ্লীল কথার আদান প্রদান হইয়া গেল। শেষে পেহলাদ বলিল, তোর লাগিয়া আমার 7 টাকা খরচ হয়েছে, টাকাটা দে, দিয়া বাইর, আমার বাড়ির থেকে দূর হ। ভিক্ষু বলিল, আমার কোমরে একটা বাজু বাইন্দা রাখছিলাম, তুই চুরি করছস, আগে আমার বাজু ফিরাইয়া দে, তবে যামো। তোর বাজুর খবর জানে কাটা রে? বাজু দে কইলাম। পেহলাদ, ভালো চাস তো, বাজু না দিলি শাহবাড়ির মেজকত্তার মতো গলাটা তোর একখান কোপেই 2 ফাঁক করে ফেলুম। এই তোরে আমি কয়ে রাখলাম, বাজু পালি আমি অখনই যামো গিয়া। কিন্তু বাজু ভিক্ষু ফেরত পাইল না। তাহাদের বিবাদের মধ্যে ভরত আসিয়া পড়ায় দুজনে মিলিয়া ভিক্ষুকে তাহারা কায়দা করিয়া ফেলিল। পেহলাদের বাহুমূলে একটা কামড় বসাইয়া দেওয়া ছাড়া দুর্বল ও পঙ্গু ভিক্ষু আর বিশেষ কিছুই করিয়া উঠিতে পারিল না। পেহলাদও তাহার বোনাই তাহাকে মারিতে মারিতে আধামরা করিয়া ফেলিয়া বাড়ির বাহির করিয়া দিল। ভিক্ষুর শুকাইয়া আসা ঘা ফাটিয়া রক্ত পড়িতেছিল। হাত দিয়া রক্ত মুছিতে মুছিতে ধুকিতে ধুকিতে সে চলিয়া গেল। রাত্রির অন্ধকারে সে কোথায় গেল কেহই তাহা জানিতে পারিল না বটে, কিন্তু দুপুর রাতে পেহলাদের ঘর জ্বলিয়া উঠিয়া বাগদিপাড়ায় বিষম হইচই বাঁধাইয়া দিল। পেহলাদ কপাল চাপড়াইয়া বলিতে লাগিল, হায় সর্বনাশ, হায় সর্বনাশ, ঘরকে আমার শুনিয়াইছিল, হায় সর্বনাশ। কিন্তু পুলিশের টানাটানির ভয়ে মুখ ফুটিয়া বেচারা ভিক্ষুর নামটা পর্যন্ত করিতে পারিল না। সেই রাত্রি হইতে ভিক্ষুর আদিম অসভ্য জীবনের দ্বিতীয় পর্যায় আরম্ভ হইল। চিতলপুরের পাশে একটা নদী আছে। পেহলাদের ঘরে আগুন দিয়ে আসিয়া একটা জেলে ডিগি চুরি করিয়া ভিক্ষু নদীর স্রোতে ভাসিয়া গিয়াছিল।
লগি ঠেলিবার সামর্থ্য তাহার ছিল না। একটা চ্যাপ্টা বাঁশকে হালের মতো করিয়া ধরিয়া রাখিয়া সে সমস্ত রাত কোনো রকমে নৌকার মুখ সিধা রাখিয়াছিল। সকাল হওয়ার আগে শুধু স্রোতের টানে সে বেশি দূর আগাইতে পারে নাই। ভিখুর মনে আশঙ্কা ছিল ঘরে আগুন দেওয়ার শোধ লইতে পেহলাদ হয়তো তাহার নামটা প্রকাশ করিয়া দিবে। মনের জ্বালায় নিজের অসুবিধাটার কথা ভাবিবে না। পুলিশ বহুদিন যাবৎ তাহাকে ধরিবার চেষ্টা করিতেছে। বৈকুণ্ঠ সাহার বাড়িতে খুনটা হওয়ার ফলে চেষ্টা তাহাদের বাড়িয়াছে, বই কমে নাই। পেহলাদের কাছে খবর পাইলে পুলিশ আশেপাশে চারিদিকেই তাহার খোঁজ করিবে। 20-30 মাইলের মধ্যে লোকালয়ে মুখ দেখানো তাহার পক্ষে বিপদের কথা। কিন্তু ভিখু তখন মরিয়া হইয়া উঠিয়াছে। কাল বিকাল হইতে সে কিছু খায় নাই। দুজন জোয়ান মানুষের হাতে বেদম মার খাইয়া এখনও দুর্বল শরীরটা তাহার ব্যথায় আড়ষ্ট হইয়া আছে। ভোর ভোর মহকুমা শহরের ঘাটের সামনে পৌঁছিয়া সে ঘাটে নৌকা লাগাইল। নদীর জলে ডুবিয়া ডুবিয়া স্নান করিয়া গায়ের রক্তের চিহ্ন ধুইয়া ফেলিয়া শহরের ভিতর প্রবেশ করিল। ক্ষুধায় সে চোখে অন্ধকার দেখিতেছিল। একটি পয়সাও তাহার সঙ্গে নাই যে মুড়ি কিনিয়া খায়। বাজারের রাস্তায় প্রথম যে ভদ্রলোকটির সঙ্গে দেখা হইল তাহারই সামনে হাত পাতিয়া সে বলিল, 2 পয়সা দিবান কর্তা। তাহার মাথার জট বাঁধা চাপ চাপ রুক্ষ ধূসর চুল, কোমরে জড়ানো মাটির মতো ময়লা ছেঁড়া ন্যাকড়া আর দড়ির মতো শীর্ণ দোদুল্যমান হাতটি দেখিয়া ভদ্রলোকটির বুঝি দয়াই হইল। তিনি তাহাকে একটি পয়সা দান করিলেন। ভিখু বলিল, 1টা দিলেন বাবু, আর 1টা দেন। ভদ্রলোক চটিয়া বলিলেন, 1টা দিলাম, তাতে হলো না, ভাগ। এক মুহূর্তের জন্য মনে হইল ভিখু বুঝি তাহাকে একটা বৃষ্টি গালি দিয়ে বসে, কিন্তু সে আত্মসংবরণ করিল। গাল দেওয়ার বদলে আরক্ত চোখে তাহার দিকে একবার কটমট করিয়া তাকাইয়া সামনের মুড়ি মুরকির দোকানে গিয়া পয়সাটা দিয়া মুড়ি কিনিয়া গোগ্রাসে গিলিতে আরম্ভ করিল। সেই হইল তাহার ভিক্ষা করিবার হাতে খড়ি। কয়েকদিনের ভিতরেই সে পৃথিবীর বহু পুরাতন ব্যবসাটির এই প্রকাশ্যতম বিভাগের আইন কানুন সব শিখিয়া ফেলিল। আবেদনের ভঙ্গি ও ভাষা তাহার জন্ম ভিখারির মতো আয়ত্ত হইয়া গেল। শরীর এখন আর সে একেবারেই সাফ করে না। মাথার চুল তাহার ক্রমে জট বাঁধিয়া দলা দলা হইয়া যায় এবং তাহাতে অনেকগুলি উকুন পরিবার দিনের পর দিন বংশ বৃদ্ধি করিয়া চলে। ভিখু মাঝে মাঝে খেপার মতো 2 হাতে মাথা চুলকায়, কিন্তু বাড়তি চুল কাটিয়া ফেলিতে ভরসা পায় না। ভিক্ষা করিয়া সে একটা ছেঁড়া কোট পাইয়াছে। কাঁধের ক্ষতচিহ্নটা ঢাকিয়া রাখিবার জন্য দারুণ গুমটের সময়ও কোটটা সে গায়ে চাপাইয়া রাখে। শুকনো হাতখানা তাহার ব্যবসায় সবচেয়ে জোরালো বিজ্ঞাপন। এই অঙ্গটি ঢাকিয়া রাখিলে তাহার চলে না। কোটের ডান দিকের হাতাটি সে তাই বগলের কাছ হইতে ছিঁড়িয়া বাদ দিয়াছে। একটি টিনের মগ ও একটা লাঠিও সে সংগ্রহ করিয়া লইয়াছে। সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত বাজারের কাছে রাস্তার ধারে একটা তেঁতুল গাছের নিচে বসিয়া সে ভিক্ষা করে। সকালে 1 পয়সার মুড়ি খাইয়া নেয়। দুপুরে বাজারের খানিক তফাতে একটা পোড়ো বাগানের মধ্যে ঢুকিয়া বট গাছের নিচে ইটের উনুনে মেটে হাঁড়িতে ভাত রান্না করে। মাটির মালসায় কোনোদিন রাধে ছোট মাছ, কোনোদিন তরকারি। পেট ভরিয়া খাইয়া বটগাছটাতে হেলান দিয়া বসিয়া আরামে বিড়ি টানে। তারপর আবার তেঁতুল গাছটার নিচে গিয়া বসে। সারাটা দিন শ্বাস টানা কাতরানির সঙ্গে সে বলিয়া যায়, হেই বাবা 1টা পয়সা, আমায় দিলে ভগবান দেবে, হেই বাবা 1টা পয়সা, হেই বাবা 1টা পয়সা। অনেক প্রাচীন বলির মতো ভিক্ষায়াং নৈব নৈব চ শ্লোকটা আসলে অসত্য। সারা দিনে ভিখুর সামনে দিয়া 1000-1500 লোক যাতায়াত করে এবং গড়ে প্রতি 50 জনের মধ্যে 1 জন তাহাকে পয়সা অথবা আধেলা দেয়। আধলার সংখ্যা বেশি হইলেও সারাদিনে ভিখুর 5-6 আনা রোজগার হয়, কিন্তু সাধারণত তাহার উপার্জন 8 আনার কাছাকাছি থাকে। সপ্তাহে এখানে 2 দিন হাট বসে। হাটবারের উপার্জন তাহার একটা পুরা টাকার নিচে নামে না। এখন বর্ষাকাল অতিক্রান্ত হইয়া গিয়াছে। নদীর 2 তীর কাশে সাদা হইয়া উঠিয়াছে। নদীর কাছে বিন্নু মাঝির বাড়ির পাশে ভাঙা চালাটা ভিখু মাসিক 8 আনায় ভাড়া করিয়াছে। রাত্রে সে ওইখানে শুইয়া থাকে।
ম্যালেরিয়ায় মৃত এক ব্যক্তির জীর্ণ কিন্তু পুরু একটা কাঁথা সংগ্রহ করিয়াছে। লোকের বাড়ির খড়ের গাদা হইতে চুরি করিয়া আনা খড় বিছাইয়া তাহার উপর কাঁথাটি পাতিয়া সে আরাম করিয়া ঘুমায়। মাঝে মাঝে শহরের ভিতরে গৃহস্থ বাড়িতে ভিক্ষা করিতে গিয়া সে কয়েকখানা ছেঁড়া কাপড় পাইয়াছে, তাই পুটুলি খুলিয়া একটা কাপড় গায়ে জড়াইয়া লয়। সুখে থাকিয়া এবং পেট ভরিয়া খাইয়া কিছুদিনের মধ্যে ভিখুর দেহে পূর্বের স্বাস্থ্য ফিরিয়া আসিল। তাহার ছাতি ফুলিয়া উঠিল। প্রত্যেকটি অঙ্গ সঞ্চালনে হাতের ও পিঠের মাংসপেশি নাচিয়া উঠিতে লাগিল। অবরুদ্ধ শক্তির উত্তেজনায় ক্রমে ক্রমে তাহার মেজাজ উদ্ধত ও অসহিষ্ণু হইয়া পড়িল। অভ্যস্ত বুলি আওড়াইয়া কাতরভাবেই সে এখনও ভিক্ষা চায়, কিন্তু ভিক্ষা না পাইলে তাহার ক্রোধের সীমা থাকে না। পথে লোকজন না থাকিলে তাহার প্রতি উদাসীন পথিককে সে অশ্লীল গাল দিয়া বসে। 1 পয়সার জিনিস কিনিয়া ফাও না পাইলে দোকানিকে মারিতে ওঠে। নদীর ঘাটে মেয়েরা স্নান করিতে নামিলে ভিক্ষা চাহিবার ছলে জলের ধারে গিয়া দাঁড়ায়। মেয়েরা ভয় পাইলে সে খুশি হয় এবং সরিয়া যাইতে বলিলে নড়ে না, দাঁত বাহির করিয়া দুর্বিনীত হাসি হাসে। রাত্রে স্বরচিত শয্যায় সে ছটফট করে। নারী সঙ্গহীন এই নিরুৎসব জীবন তার আর ভালো লাগে না। অতীতের উদ্দাম ঘটনাবহুল জীবনটির জন্য তাহার মন হাহাকার করে। তারির দোকানে ভারে ভারে তারি গিলিয়া সে হল্লা করিত। টলিতে টলিতে বাঁশির ঘরে গিয়া উন্মত্ত রাত্রি যাপন করিত। আর মাঝে মাঝে দল বাঁধিয়া গভীর রাত্রে গৃহস্থের বাড়ি চড়াও হইয়া সকলকে মারিয়া কাটিয়া টাকা ও গহনা লুটিয়া রাতারাতি উধাও হইয়া যাইত। স্ত্রীর চোখের সামনে স্বামীকে বাঁধিয়া মারিলে তাহার মুখে যে অবর্ণনীয় ভাব দেখা দিত, পুত্রের অঙ্গ হইতে ফিনকি দিয়া রক্ত ছুটিলে মা যেমন করিয়া আর্তনাদ করিয়া উঠিত, মশালের আলোয় যে দৃশ্য দেখা আর আর্তনাদের শোনার চেয়ে উন্মাদনাকর নেশা জগতে আর কি আছে। পুলিশের ভয়ে গ্রাম হইতে গ্রামান্তরে পলাইয়া বেড়াইয়া আর বনে জঙ্গলে লুকাইয়া থাকিয়াও যেন তখন সুখী ছিল। তাহার দলের অনেকেই বার বার ধরা পড়িয়া জেল খাটিয়াছে, কিন্তু জীবনে একবারের বেশি পুলিশ তাহার নাগাল পায় নাই। রাখু বাগদির সঙ্গে পানাহার শ্রীপতি বিশ্বাসের বোনটাকে যেবার সে চুরি করিয়াছিল সেইবার 7 বছরের জন্য তাহার কয়েদ হইয়াছিল, কিন্তু 2 বছরের বেশি কেহ তাহাকে জেলে আটকাইয়া রাখিতে পারে নাই। এক বর্ষার সন্ধ্যায় জেলের প্রাচীর ডিঙাইয়া সে পালাইয়াছিল। তারপর একা সে গৃহস্থ বাড়িতে ঘরের বেড়া কাটিয়া চুরি করিয়াছে। দিন দুপুরে পুকুর ঘাটে একাকিনী গৃহস্থ বধূর মুখ চাপিয়া গলার হার হাতের বালা খুলিয়া লইয়াছে। রাখুর বউকে সঙ্গে নিয়া নোয়াখালী হইয়া সমুদ্র ডিঙাইয়া পাড়ি দিয়াছে একেবারে হাতিয়ায়। 6 মাস পরে রাখুর বউকে হাতিয়ায় ফেলিয়া আসিয়া পরপর 3 বার 3টা দল করিয়া দূরে দূরে কত গ্রামে যে ডাকাতি করিয়া বেড়াইয়াছে তাহার সবগুলির নামও এখন তাহার স্মরণ নাই। তারপর এই সেদিন বৈকুণ্ঠ সাহার মেজ ভাইটার গলাটা সে দায়ের 1 কোপে 2 ফাঁক করিয়া দিয়া আসিয়াছে। কি জীবন তাহার ছিল, এখন কি হইয়াছে। মানুষ খুন করিতে যাহার ভালো লাগিত সে আজ ভিক্ষা না দিয়া চলিয়া গেলে পথচারীকে একটি টিটকারি দেওয়ার মধ্যে মনের জ্বালা নিঃশেষ করে। দেহের শক্তি তাহার এখনও তেমনি অক্ষুণ্ণ আছে, সে শক্তি প্রয়োগ করিবার উপায়টাই তাদের নাই। কত দোকানে গভীর রাত্রে সামনে টাকার থোক সাজাইয়া একা বসিয়া দোকানে হিসাব মেলায়। বিদেশগত কত পুরুষের গৃহে মেয়েরা থাকে একা। এদিকে ধারালো একটা অস্ত্র হাতে ওদের সামনে হুমকি দিয়া পড়িয়া একদিনে বড়লোক হওয়ার পরিবর্তে বিন্নু মাঝির চালাটার নিচে সে চুপচাপ শুইয়া থাকে। ডান হাতটাতে অন্ধকারে হাত বুলাইয়া ভিকুর আফসোসের সীমা থাকে না। সংসারের অসংখ্য ভীরু ও দুর্বল নরনারীর মধ্যে এত বড় বুকের পাটা আর এমন একটা জোরালো শরীর নিয়া শুধু একটা হাতের অভাবে সে যে মরিয়া আছে, এমন কপালও মানুষের হয়। তবু এ দুর্ভাগ্য সে সহ্য করিতে পারে। আফসোসেই নিবৃত্তি। একা ভিক্ষু আর থাকিতে পারে না। বাজারে ঢুকিবার মুখেই একটা ভিখারিণী ভিক্ষা করিতে বসে। বয়স তাহার বেশি নয়, দেহের বাঁধনীও বেশ আছে, কিন্তু একটা পায়ে হাঁটুর নিচ হইতে পায়ের পাতা পর্যন্ত তাহার থকথকে তৈলাক্ত ঘা। এই ঘায়ের জোরে সে ভিক্ষুর চেয়ে বেশি রোজগার করে।
সেজন্য ঘাটিকে সে বিশেষ যত্নে সারিতে দেয় না। ভিখু মধ্যে মধ্যে গিয়া তাহার কাছে বসে, বলে, ঘাটি সারব না আলয়? ভিখারিনী বলে, খুব, ওষুধ দিলে অখনই সারে। ভিখু সাগ্রহে বলে, সারা তবে, ওষুধ দিয়ে চটপট সারাই গেল, ঘা সারলে তোর আর ভিক মাগতি হবি না, জানোস আমি তোরে রাখুম। আমি থাকলি তো। কেন থাকবি না কেন? খাওয়ামু পরামু আরামে রাখুম, পায়ের পরনে পা দিয়া গাঁট হইয়া বইয়া থাকবি, না করস তুই কি লেগে? অত সহজে ভুলিবার মেয়ে ভিখারিনী নয়। খানিকটা তামাক পাতা মুখে গুজিয়া সে বলে, দুদিন বাদে মরে যখন তুই খেদাইয়া দিবি, ঘামুই তখন পামুকও আনে। ভিখু আজীবন একনিষ্ঠতার প্রতিজ্ঞা করে, সুখে রাখিবার লোভ দেখায়, কিন্তু ভিখারিনী কোনো মতে রাজি হয় না। ভিখু ক্ষুণ্ণ মনে ফিরিয়ে আসে। এদিকে আকাশে চাঁদ ওঠে, নদীতে জোয়ার ভাটা বয়, শীতের আমেজে বায়ুস্তরে মাদকতা দেখা দেয়। ভিখুর চালার কলা বাগানে চাঁপা কলার কাঁদি শেষ হইয়া আসে। বিন্নু মাঝি কলা বিক্রির পয়সায় বউকে রূপার গোট কিনিয়া দেয়। তালের রসের মধ্যে নেশা ক্রমেই ঘোরালো ও জমাট হইয়া ওঠে। ভিখুর প্রেমের উত্তাপে ঘৃণা উবিয়া যায়, নিজেকে সে আর সামলাইয়া রাখিতে পারে না। একদিন সকালে উঠিয়াই সে ভিখারিনীর কাছে যায়, বলে, আচ্ছা ল ঘা লইয়াই চল। ভিখারিনী বলে, আগে আইবা পারো নাই, যা কখন মর গিয়া আখার তলের শালি খা গিয়া। কেন শালি খাওয়ানোর কথাটা কি? তোর লাগিয়া হাঁ কইরা বৈশা আসি ভাবছস তুই? বটে, আমি ওয়ার সাথে রইছি। ওদিকে তাকাইয়া ভিখু দেখিতে পায় তারই মতো জোয়ান দাড়িওয়ালা এক খঞ্জ ভিখারি খানিক তফাতে আসন করিয়াছে। তাহার ডান হাতটির মতো একটি পা হাঁটুর নিচে শুকাইয়া গিয়াছে। বিশেষ যত্ন সহকারে ওই অংশটুকু সামনে মিলিয়া সে আল্লাহর নামে দয়া প্রার্থনা করিতেছে। পাশে পড়িয়া আছে কাঠের একটা কৃত্রিম রস্য পা। ভিখারিনী আবার বলে, বসস যে, যা পালাইয়া যা, দেখিলু খুন কইরা ফেলাইব কইয়া দিলাম। ভিখু বলে, আরে থো, খুন এমন সব হালাই করতেছে, ওর মতো 10টা মানুষের একা ঘাইল করে দিবা পারতাম, তা জানস? ভিখারিনী বলে, পারস তো জানা, ওর সাথে লাগ না গিয়া, আমার কাছে কি? ওয়াকে তুই সারান দে, আমার কাছে চল। এরে সোনা, তামুক খাবা? ঘা দেখা পিছাইছিলি, তোর লগে আর খাতির কিরে হালার পুত? ওরে ছাড়ুম কেন? ওর মতো কামাস তুই? ঘর আছে তোর, ভাগবি তো ভাগ, নইলে গাল দিমু কইলাম। ভিখু তখনকার মতো প্রস্থান করে, কিন্তু হাল ছাড়ে না। ভিখারিনীকে একা দেখিলেই কাছে আসিয়া দাঁড়ায়, ভাব জমাইবার চেষ্টা করিয়া বলে, তোর নামটো কিরা? এমনই তাহার পরিচয়হীন যে এতকাল পরস্পরের নাম জিজ্ঞাসা করিবার প্রয়োজনও তাহারা বোধ করে নাই। ভিখারিনী কালো দাঁতের ফাঁকে হাসে, ফের লাগতেছস, হই ওই বুড়ির কাছে যা। ভিখু তাহার কাছে উবু হইয়া বসে। পয়সার বদলে অনেকে চাল ভিক্ষা দেয় বলিয়া আজকাল সে কাঁধে একটা ঝুলি ঝুলাইয়া বেড়ায়। ঝুলির ভিতর হইতে মর্তমান কলা বাহির করিয়া ভিখারিনীর সামনে রাখিয়া বলে, খা, তোর লাগি চুরি কইরা আনছি। ভিখারিনী তৎক্ষণাৎ খোসা ছাড়াইয়া প্রেমিকের দান আত্মসাৎ করে। খুশি হইয়া বলে, নাম শুনবার চাস? পাঁচি কয় মোরে, পাঁচি। তুই কলা দিছস, নাম কইলাম, এবারে ভাগ। ভিখু উঠিবার নাম করে না। অত বড় একটা কলা দিয়া শুধু নাম শুনিয়া খুশি হওয়ার মতো শৌখিন সে নয়। যতক্ষণ পারে ধুলার ওপর উবু হইয়া বসিয়া পাঁচির সঙ্গে সে আলাপ করে। ওদের স্তরে নামিয়া না গেলে সে আলাপকে কেহ আলাপ বলিয়া চিনিতে পারিবে না, মনে হইবে পরস্পরকে তাহারা যেন গাল দিতেছে। পাঁচির সঙ্গীটির নাম বসির। তার সঙ্গেও সে একদিন আলাপ জমাইবার চেষ্টা করে। সালাম মিয়া। বসির বলে, এদিকে ঘোরাফেরা কি জন্য? সালাম মিয়া হতেছে, লাঠির এক ঘায়ে সিটি সেচ্চা দিমুনে। দুজনে খুব খানিকটা গালাগালি হইয়া গেল। ভিখুর হাতে লাঠি ও বসিরের হাতে মস্ত একটা পাথর থাকায় মারামারিটা আর হইল না। নিজের তেঁতুল গাছের তলায় ফিরিয়া যাওয়ার আগে ভিখু বলিল, র তোরে নিপাত করতেছি। বসির বলিল, ফের ওয়ার সাথে বাতচিত করলি জানে মাইরা দিমু, আল্লাহর কিরে।
এ সময় ভিক্ষুর উপার্জন কমিয়া আসিল। পথ দিয়া প্রত্যহ নতুন নতুন লোক যাতায়াত করে না। একেবারে প্রথমবারের জন্য যাহারা পথটি ব্যবহার করে, দৈনন্দিন পথিকদের মধ্যে তাহাদের সংখ্যা 2 মাসের ভিতরেই মুষ্টিমেয় হইয়া আসে। ভিক্ষুকে একবার তাহারা একটি দিয়াছে, পুনরায় তাহাকে দান করিবার প্রয়োজন তাহাদের অনেকেই বোধ করে না। সংসারে ভিখারির অভাব নাই। কোনো রকমে ভিক্ষুর পেট চলিতে লাগিল। হাটবার ছাড়া রোজগারের একটি পয়সাও সে বাঁচাইতে পারিল না। সে ভাবনায় পড়িয়া গেল। শীত পড়িলে খোলা চালার নিচে থাকা কষ্টের হইবে। যেখানে হোক চারদিক ঘেরা যেমন তেমন ঘর একখানা তাহার চাই। মাথা গুজিবার একটা ঠাঁই আর দুবেলা খাইতে না পাইলে কোনো যুবতী ভিখারিনী তাহার সঙ্গে বাস করিতে রাজি হইবে না। অথচ উপার্জন তাহার যেভাবে কমিয়া আসিতেছে, এভাবে কমিতে থাকলে শীতকালে নিজেই হয়তো পেট ভরিয়া খাইতে পাইবে না। যেভাবেই হোক আয় তাহাকে বাড়াইতেই হইবে। এখানে থাকিয়া আয় বাড়াইবার কোনো উপায় সে দেখিতে পায় না। চুরি ডাকাতির উপায় নাই, মজুর খাটিবার উপায় নাই। একেবারে খুন করিয়া না ফেলিলে কাহারও কাছে অর্থ ছিনাইয়া লওয়া এক হাতে অসম্ভব নয়। পাঁচিকে ফেলিয়া এই শহর ছাড়িয়া কোথাও যাইতে তাহার ইচ্ছা হয় না। আপনার ভাগ্যের বিরুদ্ধে ভিক্ষুর মন বিদ্রোহী হইয়া ওঠে। তাহার চালার পাশে বিন্নু মাঝির সুখী পারিবারিক জীবনটা তাহাকে হিংসায় জর্জরিত করিয়া দেয়। এক একদিন বিন্নুর ঘরে আগুন ধরাইয়া দিবার জন্য মন ছটফট করিয়া ওঠে। নদীর ধারে খেপার মতো ঘুরিতে ঘুরিতে তাহার মনে হয় পৃথিবীর যত খাদ্য ও যত নারী আছে, একা সব দখল করিতে না পারিলে তাহার তৃপ্তি হইবে না। আর কিছুকাল ভিক্ষু এমনি অসন্তোষের মধ্যে কাটাইয়া দিল। তারপর একদিন গভীর রাত্রে ঝুলির মধ্যে তাহার সমস্ত মূল্যবান জিনিস ভরিয়া জমানো টাকা কটি কোমরের কাপড়ে শক্ত করিয়া বাঁধিয়া ভিক্ষু তাহার চালা হইতে বাহির হইয়া পড়িল। নদীর ধারে একদিন সে হাতখানেক লম্বা একটা লোহার শিক কুড়াইয়া পাইয়াছিল। অবসরবত পাথরে ঘষিয়া শিকটির একটা মুখ সে চোখা করিয়াছে। এই অস্ত্রটি সে ঝুলির মধ্যে ভরিয়া সঙ্গে লইল। অমাবস্যার অন্ধকারে আকাশ ভরা তারা যখন ঝিকিমিকি করিতেছে, ঈশ্বরের পৃথিবীতে শান্ত স্তব্ধতা। বহুকাল পরে মধ্যরাত্রির জনহীন জগতে মনের মধ্যে ভয়ানক একটা কল্পনা লইয়া বিচরণ করিতে বাহির হইয়া ভিক্ষুর অকথনীয় উল্লাস বোধ হইল। নিজের মনে অস্ফুট স্বরে সে বলিয়া উঠিল, বাটি লইয়া ডানটির যদি রেহাই দিতা ভগবান। নদীর ধারে ধারে আধ মাইল হাঁটিয়া গিয়া একটা সংকীর্ণ পথ দিয়া সে শহরে প্রবেশ করিল। বাজার বাহাতি রাখিয়া ঘুমন্ত শহরের বুকে ছোট ছোট অলিগলি দিয়া শহরের অপর প্রান্তে গিয়া পৌঁছিল। শহরে যাওয়ার পাকা রাস্তাটি এখান দিয়া শহর হইতে বাহির হইয়াছে। নদী ঘুরিয়া আসিয়া 2 মাইল তফাত এই রাস্তারই পাশে মাইল খানেক রহিয়া গিয়া আবার দক্ষিণ দিক পরিবর্তন করিয়াছে। কিছু দূর পর্যন্ত রাস্তার দুদিকে ফাঁকে ফাঁকে 2-1টি বাড়ি চোখে পড়ে। তারপর ধানের ক্ষেত ও মাঝে মাঝে জলাকীর্ণ পতিত ডাঙার দেখা পাওয়া যায়। এমনই একটি জঙ্গলের ধারে জমি সাফ করিয়া 5-7খানা কুড়ে তুলিয়া কয়েকটা হতভাঙা মানুষ একটি দরিদ্রতম পল্লী স্থাপিত করিয়াছে। তার মধ্যে একটি কুড়ে বসিরের। ভোরে উঠিয়া ঠক ঠক শব্দে কাঠের পা ফেলিয়া সে শহরে ভিক্ষা করিতে যায়। সন্ধ্যার সময় ফিরিয়া আসে, পাঁচি গাছের পাতা জ্বালাইয়া ভাত রাঁধে, বসির টানে তামাক। রাত্রে পাঁচি পায়ের ঘায়ে ন্যাকড়ার পটি জড়ায়। বাঁশের খাটে পাশাপাশি শুইয়া তাহাদের কাটা কাটা কদর্য ভাষায় গল্প করিতে করিতে তাহারা ঘুমাইয়া পড়ে। তাহাদের নীর, তাহাদের শয্যা ও তাহাদের দেহ হইতে একটা ভাবসা পচা দুর্গন্ধ উঠিয়া খড়ের চালের ফুটা দিয়া বাহিরের বাতাসে মিশিতে থাকে। ঘুমের ঘোরে বসির নাক ডাকে, পাঁচির বিড়বিড় করিয়া বকে। ভিক্ষু একদিন ওদের পিছু পিছু আসিয়া ঘর দেখিয়া গিয়াছিল। অন্ধকারে সাবধানে ঘরের পেছন দিয়া বেড়ার ফাঁকে কান পাতিয়া সে কিছুক্ষণ কচু বনের মধ্যে দাঁড়াইয়া রহিল। তারপর ঘুরিয়া ঘরের সামনে আসিল। ভিখারির কুড়ে দরজার ঝাপটি পাঁচি ভিতর হইতে বন্ধ করে নাই, শুধু ঠেকাইয়া রাখিয়াছিল। ঝাপটা সন্তর্পণে এক বাঁশে সরাইয়া ঝুলির ভিতর হইতে শিকটি বাহির করিয়া শক্ত করিয়া ধরিল। ঘরের মধ্যে প্রবেশ করিল। বাহিরে তারার আলো ছিল, ঘরের ভেতরে সেটুকু আলোরও অভাব।
দেশলায় জ্বালিবার অতিরিক্ত হাত নাই। ঘরের মধ্যে দাঁড়াইয়া ভিখু ভাবিয়া দেখিল বসিরের হৃৎপিণ্ডের অবস্থানটি নির্ণয় করা সম্ভব নয়। বাঁ হাতের আঘাত ঠিক জায়গা মতো না পড়িলে বসির গোলমাল করিবার সুযোগ পাবে, তাহাতে মুশকিল অনেক। কয়েক মুহূর্ত চিন্তা করিয়া বসিরের শিয়রের কাছে সরিয়া গিয়া একটি মাত্র আঘাতে ঘুমন্ত লোকটার তালুর মধ্যে শিকের চোখা দিকটা সে প্রায় 3 আঙ্গুল ভিতরে ঢুকাইয়া দিল। অন্ধকারে আঘাত কতদূর মারাত্মক হইয়াছে বুঝিবার উপায় ছিল না। শিকটা মাথার মধ্যে ঢুকিয়াছে টের পাইয়াও ভিখু তাই নিশ্চিত হইতে পারিল না। এক হাতে সবলে বসিরের গলা চাপিয়া ধরিল। পাঁচিকে বলিল, চুপ থাক, চিল্লাবি তো তোরেও মাইরা ফেলামো। পাঁচি চেঁচাইল না, ভয়ে গঙাইতে লাগিল। ভিখু তখন আবার বলিল, একটুকু আওয়াজ লয়, ভালো চাস তো একদম চুপ মেরে থাক। বসির নিস্পন্দ হইয়া ভিখু গলা হইতে হাত সরাইয়া লইল। দম লইয়া বলিল, আলোটা জ্বালাইয়া দে পাঁচি। পাঁচি আলো জ্বালিলে ভিখু পরম তৃপ্তির সঙ্গে নিজের কীর্তি চাহিয়া দেখিল। একটি মাত্র হাতের সাহায্যে অমন জোয়ান মানুষটাকে ঘায়েল করিয়া গর্বের তাহার সীমা ছিল না। পাঁচির দিকে তাকাইয়া সে বলিল, দেখছস কেডা কারে খুন করলো দেখছস? তখন পই পই করে কইলা, মিয়া ভাই, ঘোড়া ডিঙাইয়া ঘাস খাইবার লারবা গো, সারান দেও। শুইনে মিয়া ভাই রইল ঘোষা, কয় কিনা শির স্বেচ্ছা দিব। দেন গো দেন, শির স্বেচ্ছাই দেন মিয়া ভাই। বসিরের মৃতদেহের সামনে ব্যঙ্গ ভরে মাথাটা একবার নত করিয়া ভিখু মাথা দুলাইয়া হাঁ হাঁ করিয়া হাসিতে লাগিল। সহসা ক্রুদ্ধ হইয়া বলিল, ঠেরাইন বোবা কেন গো? আরে কথা ক হাবাইতা মাইয়া, তোরে দিব নাকি সাবার কইরা? হ্যাঁ? পাঁচি কাঁপিতে কাঁপিতে বলিল, এবারে কি করবি? দেখ কি করি, পয়সা করি কনে গুন্না রাখছে, আগে তাই ক। বসিরে গোপন সঞ্চয়ের স্থানটি পাঁচি অনেক কষ্টে আবিষ্কার করিয়াছিল। ভিখুর কাছে প্রথমে সে অজ্ঞতার ভান করিল, কিন্তু ভিখু আসিয়া চুলের মুঠি চাপিয়া ধরিলে প্রকাশ করিতে পথ পাইল না। বসিরের সমস্ত জীবনের সঞ্চয় কম নয়, টাকায় আধুলিতে 100 টাকার উপর। একটা মানুষকে হত্যা করিয়া ভিখু পূর্বে ইহার চেয়ে বেশি উপার্জন করিয়াছে। তবু সে খুশি হইল, বলিল, কি কি নিবি পুটলি বাইদা ফেলা পাসি, তারপর ল রাইত থাকতে মেলা করি, খানিক বাদে নবমীর চাঁদ উঠব, আলোয় পত্রকু পার হমো। পাঁচি পুটুলি বাঁধিয়া লইল। তারপর ভিখুর হাত ধরিয়া খোরাইতে খোরাইতে ঘরের বাহির হইয়া রাস্তায় গিয়া উঠিল। পূর্বাকাশের দিকে চাহিয়া ভিখু বলিল, অখনই চাঁদ উঠব পাসি। পাঁচি বলিল, আমরা যামু কনে? সদর ঘাটে না, চুরি করুম। বিয়ানে শিবতীপুরের সামনে জংলার মধ্যে ঢুইকা থাকুম, রাইতে একদম সদর। পা চালাইয়া চল পাসি, 1 কোষ পথ হাঁটন লাগব। পায়ের ঘা লইয়া তাড়াতাড়ি চলিতে পাঁচির কষ্ট হইতেছিল। ভিখু সহসা এক সময় দাঁড়াইয়া পড়িল, বলিল, পাইনি তুই ব্যথা পাস পাসি? হ ব্যথা জানায়। পিঠে চাপামো? পারবি কেন? পারো মায়। ভিখুর গলা জড়াইয়া ধরিয়া পাঁচি তাহার পিঠের উপর ঝুলিয়া রহিল। তাহার দেহের ভারে সামনে ঝুঁকিয়া ভিখু জোরে জোরে পথ চলিতে লাগিল। পথে দুদিকে ধানের ক্ষেত আবছা আলোয় নিঃসারে পড়িয়া আছে। দূরে গ্রামের গাছপালার পিছন হইতে নবমীর চাঁদ আকাশে উঠিয়া আসিয়াছে। ঈশ্বরের পৃথিবীতে শান্ত স্তব্ধতা। হয়তো ওই চাঁদ আর এই পৃথিবীর ইতিহাস আছে, কিন্তু যে ধারাবাহিক অন্ধকার মাতৃগর্ভ হইতে সংগ্রহ করিয়া দেহের অভ্যন্তরে লুকাইয়া ভিখু ও পাঁচি পৃথিবীতে আসিয়াছিল, এবং যে অন্ধকার তাহারা সন্তানের মাংসল আবেষ্টনীর মধ্যে গোপন রাখিয়া যাইবে, তাহা প্রাগৈতিহাসিক। পৃথিবীর আলো আজ পর্যন্ত তাহার নাগাল পায় নাই, কোনোদিন পাইবেও না।